ইলেকট্রিসিটি আসে, ইলেকট্রিসিটি যায়। এতে যে আমাদের ফর্মিং মেশিনগুলো ওগুলো তো এফেক্ট হতো। বাংলাদেশে এই আমলাতন্ত্র আরও জটিল হওয়া শুরু হলো। এখন যেভাবে গ্যাস কমে গেছে, আরও অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে। একসময় ঢাকা শহরে কিন্তু আপনি পাম্প দিয়ে পানি টানতে হতো না। বণিক বার্তার অন্তর্দৃষ্টির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বণিক বার্তার স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মুন্নু গ্রুপের চেয়ারম্যান জনাব মইনুল ইসলাম। জনাব মইনুল ইসলাম, আপনাকে স্বাগত বণিক বার্তার স্টুডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা প্রথমেই আপনার ব্যক্তি জীবন সম্পর্কে একটু জানতে চাইব। আমি জানি যতদূর আপনি বোর্ডে স্ট্যান্ড করেছিলেন, তো আপনার সেই ছাত্র জীবন থেকে একটু শুরু করি। মানে ছাত্র জীবনে প্রথম হচ্ছে আমার এরকম মেধা ছিল না যে সায়েন্স পড়তে পারবো। তো কমার্সে ক্লাস 9 থেকে কমার্সে পড়ি। তো সেটা তো ফ্যামিলির জন্য একটা বিরাট মানে আমার যেখানে ভাইরা সায়েন্সে পড়ছে, অন্য বোনরাও সায়েন্সে পড়ছে। সো আমি তো কমার্সে পড়ছি, তখন আম্মা বেশ প্রেশার দিত যে তুমি কমার্সে পড়তেছো, অন্যরা সায়েন্সে পড়ছে। আমি এইটা আমি বুঝি, এইটা আমি পড়ছি। সো আম্মার প্রেশারে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলাম। তাতেও উনি কোন স্কুল স্যার? ওইটা হলো মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই আচ্ছা, স্কুল। আপনার জন্ম মোহাম্মদপুরে? না, আমার জন্ম হচ্ছে সিলেটে। আমি বেসিক্যালি সিলেটের লোক। তারপরে আম্মা দেখলাম তাতেও খুশি না। উনি বলছেন না তুমি তো শুধু ফার্স্ট ডিভিশন মারছো। আমরা সবাই তো ফার্স্ট ডিভিশন পেয়েছে। সো আম্মাকে খুশি করতে গিয়ে ভাবলাম যে এবার ঢাকা কলেজে যখন পড়ছি একটু ভালো করে পড়ে দেখি। একটা জেদ চেপে গেল। তারপরে দেখলাম ইন্টারমিডিয়েট আমি স্ট্যান্ড করেছি। তো তখন আম্মার দুঃখ বুঝলো। আমি পার্সোনাল ওরকম কোনো আমার যে সাবজেক্টটা বুঝি সেটাই আমার সারা জীবন সাথে আছে, বেসিক্যালি অ্যাকাউন্ট। এবং তারপরে আপনি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকম অনার্স মাস্টার ডিগ্রি, তারপরে তো ব্যবসায় জীবনে জড়িত হয়ে গেল। আপনি 1984 সালে মুন্নু সিরামিকে যোগ দিলেন। তার আগে অন্য কোথাও চাকরি জীবন? না, এইখানেও একটা ঘটনা আছে। কারণ আমি যখন পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমার সাথে আবার স্ট্যান্ড করেছে আমার স্ত্রী, আজকাল মন্ত্রী। উনি এইডস হয়েছিল। তো সেখান থেকেই পরিচয় প্রণয়, তারপরে বিয়ে শাদী হয়ে গেল। তখন মুন্নু মাত্র তখন কিন্তু এস্টাবলিশ হচ্ছে। তো মুন্নু সাহেব, হারুনের সাথে মুন্নু সাহেব বললেন যে তুমি কি করতে চাও? আমি বললাম আমি তো মাত্র পাশ করবো আর 1 বছর পরে, এখন আপনি কি বলেন। তার আগে আমি একটা কাহিনী পড়েছিলাম, এই যে রতন টাটার কাহিনী ছিল, যে রতন টাটা দেখতে এসেছিল যে আর টাটা কি করেছেন ইন্ডিয়াতে। সেই সূত্রে টাটা ওই জয়েন করেছে। উনি অনেক বড় মাপে, আমি তুলনায় কিছুই না। তাই জয়েন করলাম মুন্নুতে। আর তখন থেকেই মুন্নুতেই এসে এখন অবসরে গিয়েছি, ছেলেরা ব্যবসা দেখছে। সেই অ্যাকাউন্টিংয়ে পড়ালেখা করা এবং এই যে দীর্ঘ সময় মুন্নুর সঙ্গে, এই দীর্ঘ অভিজ্ঞতাটা সম্পর্কে একটু বলেন, কীরকম গেল আপনার এই অভিজ্ঞতাটা? মানে দীর্ঘ অভিজ্ঞতা প্রথম দিকে তো অনেক সুমধুর ছিল, এবং এটা এত এক্সাইটিং ছিল যে আমি ওয়ার্ল্ডের অনেক বিখ্যাত জায়গায় এই প্রোডাক্টকে নিয়ে যেতে পেরেছিলাম, এবং সেইগুলো এখন ভিলো অ্যান্ড ভকে যেমন আমাদের প্রোডাক্ট এখন ডিসপ্লেতে আছে। তো তখন তো অভিজ্ঞতা অনেক ভালো। মানে আমরা যেখানেই যাচ্ছি আমাদের কোয়ালিটি, আমাদের সার্ভিসের জন্য, মানে ওই সময় এক্সপোর্টে আমাকে এখন চিন্তা করতে হতো না যে আমি কার কাছে বিক্রি করব, বরং আমাদের ফ্যাক্টরি ক্যাপাসিটি সবসময় কম ছিল। আর আপনি নিশ্চয়ই মনে আছে ওই সময় 1980-84 দিকে সরকার কেউ যদি ফ্যাক্টরি করতো 10 বছরের জন্য একটা ট্যাক্স হলিডে দিত। তারপরে ওই সময় ব্রিজ ফাইন্যান্সিং ছিল, উন্নতি কিন্তু সৌদি গ্রান্ট আছে, তখন কিন্তু বিদেশে ফান্ডিংও করতো। আমরা ফ্যাক্টরি বড় করতে থাকলাম, কিন্তু একটা সময় এসে 2008 সাল থেকে কিন্তু গ্যাসের সমস্যা শুরু হলো। কিন্তু 111-এ একটু সমস্যা শুরু হলো, তারপরে 2008 সাল থেকে প্রকোপটা ধারণ করলো। তারপরে যা হয় রাজনৈতিক কারণে আমরা ওই জায়গাটা আবার ফিরবো, কিন্তু নাম করছিলেন যিনি এই সিরামিক শিল্পের পথিকৃৎ অন্যতম মরহুম হারুনুর রশিদ খান মুন্নু, তার সাথে আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের। তো তার কর্মভাবনা, ব্যবসায়িক কোনো নীতি ব্যক্তিগতভাবে আপনাকে কোনোভাবে অনুপ্রাণিত করেছে কিনা? সেই আমি কিন্তু মানে উনার সাথে যেদিন থেকে আমার সম্পৃক্ত হলো, কাজ করতেছি, হি ওয়াজ মাই মেন্টর। আর কোথাও তো কাজ করা হয়নি, কিন্তু উনার মতো লোকই বাংলাদেশে অনেক দরকার। ওনার মতো লোকরাই কিন্তু বাংলাদেশটা এগিয়ে নিয়েছে। ওনাদের যে স্বপ্ন ছিল, যে সৎভাবে ওনারা কাজ করতো, ব্যবসা নিয়ে যেভাবে ওনারা সিরিয়াস ছিল, এটা অকল্পনীয়। কিন্তু পরবর্তী জীবনে উনি যখন রাজনীতিতে গেল, নিজের যে মানিকগঞ্জ এলাকা, ওনাকে একজন আমলা কিন্তু এই কথাটা বলেছিল যে দেখেন মুন্নু ভাই,
আপনি ব্যবসায় অনেক প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু আপনি যদি এলাকায় কোনো কাজ করতে যান, আপনি কিন্তু রাজনীতি যেতে হবে, কারণ এই কাজে আপনি একা চেষ্টা করে পারবেন না। তখন উনি যে ইলেকশন 91 ইলেকশনে গেলেন বা রাজনীতিতে সম্পৃক্ত হলেন, এবং এটা কিন্তু অকল্পনীয়। আমিও 91 থেকেই গতকাল পর্যন্ত মানিকগঞ্জে যে পরিবর্তনটা হয়েছে, আমি আগেই বলেছি আমি সিলেট থেকে এসেছি। আমার জন্য প্রথমে মানিকগঞ্জের অভিজ্ঞতা একদম ভালো ছিল না, যে ঢাকা শহরে এত কাছে একটা জেলা এত অবহেলিত ছিল। এবং তারপরে উনি ওইখানে মুন্নু ফেব্রিক্স বসালেন, ওইখানে মুন্নু মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, স্কুল আছে। আপনি কিছুটা বলছিলেন ইংল্যান্ডে আপনাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার সেই গল্পটা, সেই অর্জনটা সম্পর্কে একটু শুনি। আমি ওই যে বললাম যে মুন্নু সাহেব ভিতরে ওনারা গড গিফটে, কথা হচ্ছিল যে এক্সপোর্টে যাব, এত ভালো কোয়ালিটি, এটা তো এক্সপোর্ট করতেই হবে। জানুয়ারি 84-এ প্রোডাকশন শুরু হলো। আমি কিন্তু ধরুন অ্যাকাউন্টসের দায়িত্বে, তখন কিন্তু আমি এই মার্কেটিং বা প্রোডাকশন কিছুই দেখি না, কিন্তু অ্যাজ এ অ্যাকাউন্টসের হয়ে ফ্যাক্টরিতে যেতে হতো, কস্ট কন্ট্রোলের ব্যাপার ছিল, কোয়ালিটি না, কস্ট, মেইনলি কস্ট কন্ট্রোলের ব্যাপার ছিল, তো এই ফ্যাক্টরিতে যাওয়া হতো আর কি। উনি অগাস্ট মাসে বললেন চলো আমরা লন্ডন যাই। তা আমার জন্য তো ভালোই, লন্ডন তো কখনো দেখা হয়নি। আমি মনে করছি উনি আমাকে নিয়ে যাবে, সাথে একজন যাচ্ছি, আর উনি তো সেলস অ্যান্ড মার্কেটিং উনিই করবে, আর আমি সাথে থাকবো। আগে যে পাইলট ব্যাগ ছিল, ওই পাইলট ব্যাগ উনি দেখলাম 2টা পাইলট ব্যাগ নিল, সুটকেসে স্যাম্পলটা মুভ করে আমরা ওয়ান নাইস মর্নিং দেখা গেলাম আমি লন্ডনে। এবং আমার কোনো অভিজ্ঞতা নাই, কলকাতা ছাড়া এর পূর্বে আমি বিদেশ কোথাও যাইনি, কিন্তু তখন আমি ওনার কাছে অনেক কিছু শিখেছি। এটা 84 সালের কথা বলছেন? 84 সালে অগাস্টেই কিন্তু উনি চলে গেল, এবং গিয়ে কিন্তু অর্ডারও পেয়ে গেল। এখন আমার মনে আছে ওই লোকটার নাম কেভিন, মিস্টার কেভিন ছিল, এন্ড্রু কেভিন। তো ও যখন দেখতেছিল স্যাম্পলগুলা, ও বিশ্বাস করছিল না। So এটা বাংলাদেশে তৈরি এটা হচ্ছে। বাংলাদেশে তৈরি। হেসে বলছে, মিস্টার খান, ক্যান ইউ হ্যাভ এ কন্টেনার লট অফ স্যাম্পলস। এই উনি প্রথম অর্ডারও পেয়ে গেলেন কিন্তু। আর ওই কোম্পানির নাম ছিল হরুটস, ব্রিস্টলে ছিল এই কোম্পানি। কিন্তু তার আগে উনি যে বিভিন্ন কোম্পানিতে যেতেন, আমরা ওই পালু রেগুনার হাতে একটা, আমার হাতে একটা। তখন আমি দেখেছি যে সেলস অ্যান্ড মার্কেটিংটা, এমনই সবসময় বলতো প্রোডাকশন কিন্তু ইজি, ফার্স্ট টাফেস্ট থিং হচ্ছে বিক্রি করা। আর বাংলাদেশ তখন ফেমিন, ফ্লাড, আপনি ফ্যাক্টরি নিয়ে কথা কি বলবেন, কথা হতো শুধু বাংলাদেশ নিয়ে। তারপর থেকে তো বন্ধুর অগ্রযাত্রা শুরু হয়ে গেল, এবং উনি 86-এ যখন প্রাইসটা ইনক্রিজ করতে বললো, ওরা প্রাইস বাড়াবে না, তখন উনি ওই কেভিনকে জিজ্ঞেস করলো যে মিস্টার কেভিন, হাউ মাচ মানি আই নিড টু সেট আপ এ ব্রাঞ্চ অফিস হেয়ার। বললো, ও মিস্টার খান, ইউ কান্ট ডু ইট, ইটস নট পসিবল। সো উনি ভিতরে খুব রেগে গেল, কিন্তু বেরিয়ে আমাকে বলল, ও কি মনে করছে এইখানে একটা ব্রাঞ্চ অফিস খুলবে, এটা আমি পারবো না, এত বড় ফ্যাক্টরি বসেছি। এই উনি অফিস করে ফেললো। তারপর তো আমাকে লন্ডন চলে যেতে হলো 86-এ, আমার ফ্যামিলি সহ। তখন আমার একটাই ছেলে, মুন ওই ভিক্টোরিয়ান আলবার্টে আমাদের মিউজিয়ামের প্রোডাক্ট আছে, এবং তারপরে ইউরোপ, আমেরিকা। আপনাদের সৌদি আরব। লন্ডনের সেই অফিস কি এখনো আছে? না, এখন আর নেই, কারণ বললাম যে 2008 সাল থেকে যখন গ্যাসের সমস্যা শুরু হলো, তারপরে সব কিছু বন্ধ করে দিয়েছে। সিরামিক শিল্পে যদি কাঁচামাল চিন্তা করা হয়, গ্যাসটাকে একটা অন্যতম কাঁচামাল হিসেবেই ভাবা হয়। তো যেখানে আপনাদের যে কিলন বা চুল্লি যেগুলো, সেগুলো তো সচল রাখতে আমি যতদূর জানি 10 থেকে 15 PSI লাগেই চাপ। এখন যতদূর জানি আমরা 1 থেকে 2-এ নেমে এসেছে, ইভেন জিরো। কি পরিস্থিতি, কিভাবে সামলাচ্ছেন? গ্যাসের সমস্যা যখন 2010-11-তে অনেক প্রকট হয়ে গেল, মোটামুটি আমরা গ্যাস পাচ্ছি না। মানে ঢাকার ইচা রোডে কিন্তু গ্যাসের সমস্যা প্রথম প্রকট শুরু হলো। কিন্তু এখানে শুধু আমাদের সিরামিক না, ওইখানে আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেক স্পিনিং মিল আছে, আর আরও সিরামিক ফ্যাক্টরি আছে, মধুমতি সিরামিক ছিল। তখন আমি মানে আমরা তো যখনই যাচ্ছি মেশিন সাপ্লাইয়ের কাছে, জার্মানিতে গিয়ে বলতেছি যে তোমরা কি গ্যাস ছাড়া অল্টারনেটিভ আর কিছুই বের করো না? বললো, না, এটা তো গ্যাস ছাড়া হবে না। তো একবার আমি চায়না গিয়েছিলাম, ওই জাপানিজ একটা কোম্পানি চায়নাতে মেশিন বানায়, গুয়াংজোতে। তো ও আমাকে একটা ফ্যাক্টরিতে নিয়ে গিয়েছিল। ও আমাকে সেখানে দেখেছিল যে হাইড্রোজেন দিয়ে তারা একটা কিল বানিয়েছে, এবং সেটা দিয়ে তারা প্রোডাকশন করছে। আমি মাইক্রোওয়েভের কিলও দেখেছি, সেটা আলটিমেটলি ফেল হয়েছিল। এখন আমি বললাম,
তোমরা এটা আমার অফার করতেছো না কেন? বললো যে না, এইটার পারমিশন বাংলাদেশকে তোমার আমেরিকান গভর্নমেন্ট হাইড্রোজেনের পারমিশন দিবে না। এবং আপনি দেখবেন, এখন আপনি দেখবেন, আপনি যদি অনলাইনে যান দেখবেন হাইড্রোজেনের জেনারেটর কিন্তু বিক্রি হচ্ছে, হাইড্রোজেনের গাড়ি তো হয়েই গিয়েছে। এবং আমি তারপরে আমরা দেখলাম কিল ওরা বানিয়েছে, আরও অনেক দেশে যখন গ্যাসের সমস্যা হচ্ছিল, আই এম শিওর এই প্রবলেম নিয়ে গিয়েছে, ইলেকট্রিক্যাল কিনও তারা বানিয়েছে। ইলেকট্রিক কিনটা একটু এক্সপেন্সিভ, কিন্তু বানিয়েছে। তারপরে এসে যান এলপিজি চলে এসেছে। যেহেতু আমাদের ফ্যাক্টরি পুরনো, আরও অনেকের ফ্যাক্টরি পুরনো, টেকনোলজি চেঞ্জ করতে গেলে আপনার ইনভেস্টমেন্ট লাগবে। কিন্তু আমরা ইতিমধ্যে অনেক মিলে কিন্তু ইতিমধ্যে চেঞ্জ করে ফেলেছে। যেমন এলপিজি নিয়ে নিয়েছে, এলপিজিতে এসএনসি করে ফেলে, তারপরে সোলারে চলে গিয়েছে। এখন সিরামিক ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে দুইটা আমরা যদি ভাগ করে নিই, মানে এখানেও মজার কাহিনী আছে। আমরা যখন প্রথম ফ্যাক্টরি করি তখন কিন্তু আরইবির কানেকশন ছিল, আমরা আরইবির অ্যাওয়ার্ডও পেতাম, হায়েস্ট ইলেকট্রিসিটি বিল আমরা পেয়ার ছিলাম ওই সময় ধামরাইতে। তখন শুরু হলো ইলেকট্রিসিটি আসে, ইলেকট্রিসিটি যায়, এতে যে আমাদের ফর্মিং মেশিনগুলো ওগুলো তো এফেক্ট হচ্ছে। তখন কিন্তু সরকারি কেপটিভ পাওয়ার জেনারেশনের পারমিশন দিল। তখন আমরা আবার কেপটিভ পারমিশনে গিয়ে আরবি আমরা সারেন্ডার করলাম। এই দেখেন 20 বছর পরে আরবি কিন্তু এখন অনেক শক্তিশালী, আমরা আবার আরবিতে গেলাম। আমরা কেপটিভ ছেড়ে এখন আরবিতে গিয়েছি, সোলারে গিয়েছি। এভাবেই আপনারা এখন সামনে এখন এভাবে কিন্তু এই যে গত একদম সাম্প্রতিক সময়ের যে তীব্র সংকট, তাতে করে আপনাদের অনেক ইন্ডাস্ট্রি শুনছি বসে গেছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, বন্ধ হয়ে গেছে উৎপাদন। আপনাদের সিরামিক ইন্ডাস্ট্রির কি অবস্থা? মানে এখানে অনেক টেবিলের ফ্যাক্টরি, টাইলস ফ্যাক্টরি কিন্তু অলমোস্ট বন্ধের মতো। আর এখন তো এখন একটা আনইউজুয়াল সিচুয়েশন। ওভার দ্য পিরিয়ড অফ টাইম যখন ব্যবসাটা আমাদের শুরু হয়েছিল, দুনিয়াতে কিন্তু সবসময় ব্যবসাতে সরকার অনেক বেশি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। মানে আমি এমন কোনো দেশ দেখিনি যে এখানে ব্যবসা যখন বাড়ছে সরকার সহযোগিতা কমিয়ে ফেলছে। বাংলাদেশে কিন্তু উল্টো শুরু হলো। কিন্তু বাংলাদেশে এই আমলাতন্ত্র আরো জটিল হওয়া শুরু হলো, এত জটিল হলো, আমাকে অনেকেই প্রশ্ন করে কয়টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আপনি বন্ধ কথা বলতে পারবেন না, ফ্যাক্টরি বন্ধ করে ফেললে আপনি বলতে পারবেন না, আর যদি লিস্টেড কোম্পানি হন আরও বলতে পারবেন না। এই জন্য এখন কয়টা ফ্যাক্টরি বন্ধ আছে, খোলা আছে, এইগুলো সহজে কেউ স্বীকার করবে না। কিন্তু যেগুলো একদম বন্ধ হয়ে গিয়েছে, যাদের আর কোনো উপায় নেই, যেমন সিরামিকে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এটা কমপ্লিট শাটডাউন, স্থায়ীভাবে গ্যাস নেই। আচ্ছা, মানে যেহেতু গ্যাস নেই আর সম্ভব না। এখন যেভাবে গ্যাস কমে গেছে, আরও অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে, একদম বন্ধ হয়ে আছে। এবং তারা এখন কি করবে? আর আমরা যেহেতু সবসময় দেখতে পাচ্ছি সরকার বলতে স্যার 2 সপ্তাহের মধ্যে চলে আসবে, কিন্তু একবার বন্ধ করলে আপনি 1 থেকে 1.5 মাস, পুরনো কিল হলে 3 মাস লাগে টেম্পারেচার তুলতে। এই জন্য অনেকে এখন, আগে একটা সুবিধা ছিল, অনেকে সিএনজি ট্রাকে করে নিয়ে, এটা অবৈধ কিন্তু অনেকেই কিন্তু সিএনজি ট্রাকে করে নিয়ে ফ্যাক্টরি চালাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে তিতাস গ্যাসের কাছে আমি অ্যাপ্রোচ করেছিলাম যে আপনারা যদি সিএনজি তো জানেন যে একটা প্রেশারাইজ করা পাম্প করে স্টোরেজ করে, তা আমি বললাম যে এইটা সিরামিক ফ্যাক্টরি আপনি দিবেন না কেন? ওই যে আমি বললাম সরকারের কাছে আমরা যাই নিয়ে যাই, ওনারা না বললো, আমাদের দিল না কিন্তু সিএনজি পাম্পগুলো। সেটা যদি দিলে, আমি বলছিলাম দেখেন হঠাৎ করে শাটডাউন হলে কিনলে অনেক ক্ষতি হয়, আমরা তো জানি গ্যাস বন্ধ হয়ে গেছে, তখন সিএনজি যে ভরা সিলিন্ডারে ভরা আছে, ওনারা বলতেছে না এখানে রিস্ক আছে। আপনি কারণ বাজারে গিয়ে দেখেন এই মাছের আড়তের ভিতরে একটা সিএনজি আছে। সো আমি খুব ব্লান্ট কথা বলতাম, আমি ওই তিতাসে এমডি বলছি আপনি কারণ বাজারে কীভাবে পারমিশন দিলেন? ওইটা কি বাস্ট হবে না? আজ পর্যন্ত দেখবেন না কোনো সিএনজি স্টেশন বাস্ট হয়েছে, খুবই নেক্সট নিল, ওটা ওনারা দিল না। তারপরে গিয়ে বললাম একসময় ঢাকা শহরে কিন্তু আপনি পাম্প দিয়ে পানি টানতে হতো, আগে ওয়াশার প্রেশারে পানি চলে আসতো, কিন্তু পাম্পটা ছিল অবৈধ। কিন্তু সবার বাসায় কিন্তু পাম্প আছে। কিন্তু তখন আমি গিয়ে বললাম যে আমাদের পাম্প লাগাতে দেন, না এটাও আমরা দেব না। সরকার কি আমরা বসেছি খালি না বলার জন্য? আমার মাঝে মনে ওনাদের উদ্দেশ্যটা কি? তারপরে আমরা ঠিক আছে, আমাকে আপনি কাজ করেন, আমরা আন্ডারগ্রাউন্ডে বড় একটা মেটাল ট্যাঙ্ক বসাই। আজকে দেখবেন জাহাজে কিন্তু অনেক স্ট্রং ট্যাঙ্ক পাওয়া যায়, চিটাগাং একবার যাচ্ছিলাম,
তখন আমার মাথায় আসলো ট্যাঙ্ক থাকলে কিছু তো স্টোরেজ করে রাখতে পারলাম। তখন আস্তে শাটডাউন করলো। ওনারা সেটা তো না করতে করতে এখন কি হয়েছে, পুরো বাংলাদেশে গ্যাস এখন না হয়ে গেছে। এখন আপনারা আশায় আছেন যে এই 2 সপ্তাহ বা কত দ্রুত স্বাভাবিক হয় পরিস্থিতি, হবে এরকম আশা দেখতে পাচ্ছেন? এখন না, এটা তো হতেই হবে। ওই যে কতগুলো ব্যাপার হয় না, ঘটনা ঘটে, যেমন 73 মন্বন্তর হলো, তখন তো বাংলাদেশে আরেকটা সরকারের উপরে আমরা ডিপেন্ডেন্ট ছিলাম, উনি খাওয়া পাঠালে আমরা খাবো, তাই না? অবস্থা তো তাই ছিল। এবং কথা ছিল বাংলাদেশ একদিন সমুদ্র নিচে ডুবে যাবে, আমাদের পপুলেশন আমরা, এবং এদের জন্য কিন্তু এই আমাদের বুদ্ধিজীবীরা দায়ী। কিন্তু আমি আমেরিকা, ইউরোপে বাংলাদেশে যত শিক্ষিত লোক গিয়েছে তারা বাংলাদেশে সুনাম করে না, অথচ তারা কিন্তু সান অফ দ্য সয়েল। ভারত কিন্তু তা না, চাইনিজ কিন্তু তা না। কিন্তু আমি যখনই কোনো দেশে যাই, এইখানে টাকা নিয়ে ওনারা কিন্তু এখনও যায়, এখনও এখানে জমি বিক্রি করে ওনারা চলে, কিন্তু ওখানে গিয়ে ওনারা বাংলাদেশে বদনাম করে এবং ইংরেজিতে বদনাম করে। এটা খুবই দুঃখজনক। কিন্তু আমাদের এখন ট্যাক্স স্ট্রাকচারের কি অবস্থা সিরামিক ইন্ডাস্ট্রিতে, কোনো বৈষম্য আছে কিনা? প্রথম দিকে এনবিআর তখন তো এত বড় রাজস্ব বিল্ডিংও ছিল না, প্রথম 12তলা অফিসে ওনাদের অফিস। যখন আমরা এই ব্যবসা শুরু হয় বা এই গার্মেন্টস ব্যবসা শুরু হয়, বাংলাদেশে যখন শিল্পায়ন শুরু হলো 79-80 দিকে, জিয়াউর রহমান তো আসার পরেই তো আসলে শিল্পায়নটা শুরু হলো। তখন এনবিআরে যে পরিমাণ ওনারা আমার সাপোর্ট দিয়েছে এনবিআরে, সেটা অস্বীকার করার মতো। তারপরে ভ্যাট আসলো, তাতেও আমার কাস্টমস একটা চেঞ্জ হলে ভ্যাট আনলো, সেটাও কোনো অসুবিধা নেই। পোর্টেও কোনো অসুবিধা নেই। ইপিবি তো এক্সট্রা অর্ডিনারি হেল্প করতো। মানে আজকে আমেরিকাতে জিএসপিটা করেছিল প্রথমেই কিন্তু মুন্নু সিরামিক। মুন্নু সিরামিকের নামে কিন্তু জিএসপি ছিল। এবং আমি তখন ওয়াশিংটনের এমবাসি থেকে বাংলাদেশ এমবাসি যে পরিমাণ সহযোগিতা পেয়েছিলাম সেটা অকল্পনীয়। কিন্তু এখন আপনি দেখেন এনবিআরে, আপনি ইনভয়েসে কাদামাটি, যেটা আপনি কোথাও বিক্রি করতে পারবেন না, এই কাদামাটি দিয়ে আপনাকে বানাতে হবে সিরামিক আইটেম। এটাতে আপনি ব্রিকও বানাতে পারবেন, এটা বানাতেই হবে সিরামিক, এবং ওই টেম্পারেচার ফায়ার করতে হবে। কারণ বিদেশে যখন এটা ডেভেলপ করেছে, ওরা এমনভাবে ডেভেলপ করেছে, ওই মেশিন লাগবে, ওই কিন লাগবে, তখন এটা এইভাবে ফর্ম হবে। এখন আমরা যে ইনভয়েস প্রাইস আনি, উনি এটা মানে না, বলে এখানে আন্ডার ইনভয়েসেন, ওভার ইনভয়েসেন, এইগুলো আমার বলার কোনো, তারপর এটা নিয়ে আমরা ঝামেলা করে। আরেকটা ঝামেলা আছে ভ্যাটের বেলায়। আজকের গ্যাস আপনি কারোর ক্যাপাসিটি কিন্তু ঠিক নেই, কারোর ক্যাপাসিটি ঠিক নেই, কিন্তু ভ্যাট আপনাকে মাসে মাসে ওনারা ফিক্স করে দেয়, ওনাদের টার্গেট আছে, এই টার্গেটে ভ্যাট দিতেই হবে। ট্যাক্সের বেলাও তাই, ওনাদের টার্গেট আছে, ওই টার্গেটে আপনি দিতেই হবে। আর অন্যান্য খরচটা আমরা সবাই জানি, ওনাদের অন্যান্য খরচ কি হয় সেটা তো আমরা সবাই জানি, সেই খরচটাও দিতে হবে। অতএব আমি আশা করব, আমি ইদানিং নতুন যে এনবিআরের চেয়ারম্যান এসেছেন, ওনার সাথে মিটিং হয়েছে, আমি দেখলাম ওনার মধ্যে তাও একটা চেঞ্জ করার একটা ইচ্ছা আছে, এবং আশা করি উনি পারবে। কারণ গতবার আপনি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেছেন তো, জি, এই এনবিআর ভাগ করার বিষয়ে কি ধরনের সমস্যা হলো। আর আমরা ব্যবসায়ীরা ওই চেয়ারম্যানকে সাপোর্ট দিলাম। ওনার সাথে কথা ছিল যে উনি যখন আন্দোলন, আমরা যখন হেল্প করব, উনি এদেরকে চাকরিতে সরাবেন না, কিন্তু উনি বসে করলো কি, ওই বিদ্রোহীদের উনি চাকরি থেকে চাকরিচ্যুত করলেন। তখন আমরা ব্যবসায়ীরা বিপদে পড়ে গেলাম। যে এই মুহূর্তে কি আসলে আপনি কেমন বুঝছেন যে সিরামিক শিল্পের এখন কি দেশীয় শিল্পের উৎপাদন বিকাশ ঘটবে? আমি বলবো ইরান ওয়ারের পরে জ্বালানি মূল্য যে জায়গায় গিয়ে দাঁড়াবে, তখন বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাবে। মানে বাংলাদেশই কিন্তু সবসময় নতুন কিছুর দিকে চলে যাবে। এবং আমরা সিরামিক শিল্পে ইতিমধ্যে আমরা ভেবেছি আমরা কি করব, এবং সেটা সরকারের সাথে ইতিমধ্যে আলোচনা হয়ে আছে। তখন আমরা দেখছি না, সিরামিক শিল্প নিয়ে আমাদের খুব একটা টেনশন করতে হবে না, কারণ আমরা পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়াবো। কারণ আপনি কিছু একটা করতে হবে, যেখানে আপনি জনসংখ্যা আজকে 18-20 কোটি, কর্মদক্ষ জনসংখ্যা 4 কোটি, সেই বোনাসটা আমরা যেটা বলতেছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ওদেরকে আমাদের এনকেজ করতে হবে। এই জন্য বাংলাদেশ থেকে সরকারও যেমন চিন্তাভাবনা করছেন কি করা যায়, এটা নিয়ে ওপেনলি ব্যবসায়ীদের সেই মিটিং হচ্ছে। আর আমি সবসময় একটা রিকোয়েস্ট সবসময় করতাম, সেটা আপনি
যে সরকারি হোক, যে ফরম্যাটে সরকারি হোক, এখন কিন্তু মালিক আর শ্রমিক বা মালিক এই ধরনের সম্পর্ক, মানে মাস্টার অ্যান্ড স্লেভ রিলেশন নেই। আমরা তো আর ব্রিটিশ রেজিমের আন্ডারে না, তাই না? আমরা তো সবাই, আমরা কিন্তু একসাথে সবাই লেখাপড়া করি। মেধাবী কিন্তু ভাগ হয় 3 দিকে যায়, আর্মিতে যায়, ব্যুরোক্রেটে যায় আর ব্যবসায়ীতে যায়। এইখানে এত কোন্দল আমি কিন্তু প্রথম থেকেই বুঝি না, কিন্তু যে কোন্দলটা সৃষ্টি হলো কোন জায়গায় গিয়ে, তাই না? তখন ভবিষ্যতে একটা ফরমেশনে যাবে, কিন্তু হ্যাঁ প্রথম দিকে কিন্তু এটা বুঝাতে কষ্ট হবে। ব্যবসায়ী যখন যাবে সরকারের কাছে যে আমাকে এইটা দেন, এইটা দিলে আমরা এভাবে ইকোনমিকে হেল্প করব। না, কিন্তু আপনাদের ইন্ডাস্ট্রিতে তো মূলত জ্বালানি নির্ভরতা অনেক বেশি, তো এই বিকল্প কোনো ব্যবস্থা তো আপনাদের ইন্ডাস্ট্রি প্রযুক্তি কৃষিভাবে আপডেট হয়েছে যাতে করে এই গ্যাস নির্ভরতা কমিয়ে আপনারা ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাবেন? আপনি তো কিছু গ্যাস তো পাবেন। শ্রীলঙ্কা যেমন তার নিজস্ব কোনো গ্যাস নেই। ইউরোপের কিন্তু আজকে এই যুদ্ধতে বোঝা গেল ইউরোপ যে কত ডিপেন্ডেন্ট ছিল রাশিয়ার উপরে। ইউক্রেন যুদ্ধে জড়িয়ে ওর তো অবস্থা খারাপ হওয়ার যখন অবস্থা হলো, তখন কিন্তু ও কাতার থেকে এলএনজি নেওয়া শুরু করলো। তখনই কিন্তু আমরা সমস্যায় পড়লাম। 2019 সাল পর্যন্ত কিন্তু আমাদের সমস্যা এত ছিল না। অতএব ভবিষ্যতে এত গ্যাস দিয়ে আপনি পুরোটা তো বানাতে হবে না। আপনি একটা জিনিস এখন আমরা পুরোটাই করতেছি, যেমন গার্মেন্টসের বেলা যদি আসে, এটা বোঝার জন্য সবারই সুবিধা। ধরেন গার্মেন্টসের বেলায় আছে, আমরা শুধু লাস্ট সিঙ্গেল স্টেজ জিএসপিটা করি, আমরা শুধু কাটিং এন্ড মেকিং করি, এই কাজটাই তো করি। একসময় অ্যাক্সেসরিজ বাইরে থেকে আসতো, এরপরে সুতা বানাতে হবে, কাপড় বানাতে হবে, এগুলো তো আমাদের পারি নাই। আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অনেক চেষ্টা করেছি, পারি নাই। টেক্সটাইলে কিছুটা তো হয়েছে। কিছুটা হয়েছে। তারপরে বলবো ইউরোপের জন্য 30% যেহেতু রিসাইকেল আপনাকে এখন ব্যবহার করতে হবে আপনি গার্মেন্টসে, কিছু হয়েছে। কিন্তু যে পরিমাণ ইম্পোর্ট হয় এখনো চায়না থেকে, ওই ক্যাপাবিলিটি বাংলাদেশ কেন, দুনিয়ার আর কেউই পারবে না। আপনাদের তো এই সিরামিক ছাড়াও আপনাদের ফ্যাব্রিক্স আছে, অ্যাটায়ার আছে, ওগুলোর কি না, অবস্থা? ওই ফ্যাব্রিক্স গার্মেন্টস আছে, জি, তো ওগুলার অবস্থাও গ্যাসের সাথে সাথে যাওয়া হয়। কারণ আপনি গ্যাস না থাকলে, আর আমাদের তো মানিকগঞ্জে একদম শেষ প্রান্তে, তো গার্মেন্টস আমরা বন্ধ করে দিয়েছি। ওটা যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল, ওটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নেই। কিন্তু ফেব্রিক্স এখনও চলতেছে। আরইবির ইলেকট্রিসিটিতে সুতাটা হয়, এখনও ডাইং ফিনিশ কিছু কিছু হয়, এবং ভবিষ্যতে আরও ভালো কিছু হবে। কিন্তু বর্তমানে যে গ্যাসের ক্রাইসিস হয়েছে, আমি যেটা ইতিমধ্যে শুনেছি, ফার্মাসিউটিক্যালসে আর তারা গ্যাস নির্ভর থাকবে না। ওনারা সোলার দিয়ে বয়লার চালাবে, এবং ওনাদের বয়লার চললে ওনাদের আর দরকার নেই, ইলেকট্রিসিটি আর ভয় না। টেক্সটাইলে আপনি ডাইং ফিনিশে গ্যাস লাগবে, তখন আমি যেমন বলছি এলপিজি দিয়ে আসবে। আর বর্তমানে যে সরকার উদ্যোগটা নিয়েছে, আমি সবসময় আশা করি যে সরকার এই উদ্যোগটা রাখবে। যেভাবেই হোক আমাদের নিজস্ব গ্যাস এবং তেল উত্তোলন শুরু করতেই হবে। আপনি গ্যাস এক্সপ্লোরেশনে আসেন, আপনি বিপিকে আনেন, আপনি টোটালকে আনেন, আপনি এক্সনরে আনেন, বা কোনোকে আনেন, আপনি আনেন, ওই টেন্ডার দিয়ে তো ওরা আসবে না। তো ওদেরই নিয়ে আসলেই কিন্তু এক্সপ্লোরেশন শুরু হয়ে যাবে। আমি তো আরেকটা টকশোতে বলেছি, বাপেক্সের উপরে আমার কোনো বিশ্বাস নেই। অতএব বিদেশি ম্যানেজমেন্টের অনেক প্লাস সাইড আছে, সরকারকে রেগুলেটরি ভূমিকা আসতে হবে। রিলায়েন্স কিন্তু প্রথমে লাইসেন্স নিয়েছিল ওইখানে এক্সপ্লোরেশন করবে। আমি নিজেও দেখেছি ভারতে খুব সাইনবোর্ড লাগিয়েছে ডিপ সি করবে, কিন্তু এখন গিয়ে আপনি দেখবেন বিপি করছে। আপনি বিপি ইন্ডিয়াতে আছে, বিপি মিয়ানমারে আছে, বিপি থাইল্যান্ডে আছে। সো আপনি বিদেশি কাউকে দিয়ে দেন, আপনি যেহেতু রাশিয়াকে দিতে পারবেন না, চায়না টেকনোলজি অত রিলায়েবল না, এই জন্য আপনি দিয়ে দেন, আমেরিকার হলে দিয়ে দেন, এটা নিয়ে একটা নেগোশিয়েট করে দিয়ে দেন। কারণ এত আমাদের প্রয়োজন, যেখানে এত প্রচণ্ড প্রয়োজন। এবং আমাদের সমুদ্র সম্পদের যে ক্ষেত্রগুলো, সেগুলোও তো বিকশিত হওয়া শুরু হয়নি কোনো তেল উত্তোলন হয়ে বন্ধ হয়ে গেল। জি, জি। তখন শুনলাম যে তেল যদি উঠে তো পুরো পার্বত্য চট্টগ্রামের এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে। তা আপনি কি ক্ষুধার্ত থাকবেন? বড় পুকুরের কয়লা যেটা উত্তোলন করা খুবই জরুরি, এটা এখন এই সরকার শুনেছি উদ্যোগ নিচ্ছেন যে ওনারা ওইটা তুলবে। ওটাও ওপেন বিড করে ওনারা ওপেন পিট আপনি করতে হবে। এবং কোরিয়াতে খুব ভালো এক্সাম্পল আছে, ওরা এক সাইড দিয়ে ওই কয়লাগুলো উত্তোলন করে, ওটা আবার মাটি দিয়ে ভরে ওইখানে আবার বিল্ডিং টিল্ডিং তুলে দেয়। যারা ওই যে ভূমিহীন হয়ে গেল তাদেরকে আবার সেটেলমেন্টের আয়োজন, এভাবেই প্রোগ্রাম করতে হবে।
কিন্তু গ্যাসের সমস্যার কথা বললেন, আপনি আশার কথাও শোনালেন, কিন্তু আমরা যদি একটু সুদের হারের দিকে তাকাই, আমরা যদি ব্যাংকিং খাতের অস্থিরতা দেখি, এই যে বিনিয়োগ কারখানার সম্প্রসারণ কিভাবে হবে? বিগত যে বছরগুলা সেগুলো কি কোনো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয়েছে? আমি তো কোনো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট দেখিনি। একটা কথা আছে না, আপনি টেকসই যদি কিছু না করেন একটা সময় তো আপনাকে এই মূল্য দিতেই হবে। ওই কে একজন বলছে এখন আমরা ওই মূল্য দিচ্ছি। সো আমরা এই মূল্য দিব, এবং এটা দেওয়ার পরে আবার মানে ভুল করে মানুষে শিখে, তা আমরা জনগণ কিন্তু খুব বিপদের মধ্যে পড়ে গেছে এখন। এখন যেহেতু ফরেন রেমিটেন্স আছে বলে ঘরে ঘরে ওই ধরনের অভাব নেই, কিন্তু অভাব তো শুরু হয়েই গিয়েছে। আপনি গ্যাস অ্যান্ড অয়েলে আমি সরকারের কোনো দক্ষ জনশক্তি দেখিনি। আমি পার্সোনালি কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে নিজে গিয়েছি যে আপনারা এফএসএর ওটা ক্যান্সেল করবেন না, এটা করা উচিত হবে না, এটা ক্যান্সেল আপনারা করবেন না, এটা করা উচিত হবে না, কিন্তু ওনারা সেটা ক্যান্সেল করেছেন। আমার সামনেই সেক্রেটারি সাহেবও একমত উনি এটা ক্যান্সেল করবেন। হ্যাঁ, উনি ক্যান্সেল করে ওনার প্রমোশন হয়েছে, মানে ওনাদের কোনো অসুবিধা হয় না, আমলাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি জানি না যে আমরা আমার উপরে খুব খেপে গেল, আমি ওনাদের কোনো অসুবিধা দিচ্ছি না। এখন আমাদের এফএসআরিও, তারপরে যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়েছি যে ল্যান্ড বেস, যে মাতারবাড়িতে যে ল্যান্ড বেস যে গ্যাসিফিকেশন প্ল্যান, এটা তো আপনি বিদেশি ফান্ডিং নিয়ে ইতিমধ্যে অফার আছে। তো ওনারা বললো না, এটা ওনারা করবে না, কিন্তু ইদানিং এই সরকার রাজি হয়েছে যা এইটাও ওনারা করবে। আপনাকে যেতেই হবে, আপনাকে গ্যাস ইম্পোর্ট করতেই হবে, এবং তখন কি হবে, সবাই বলতেছে ইম্পোর্ট করলে তো আপনার খরচটা বেড়ে যাবে, কস্ট অফ প্রোডাকশন কি হবে। কিন্তু আমরা তখন তো সস্তা জিনিস মানে পারবো না, সেটা হবিগঞ্জ আর ধরেন ভোলাতে হলো, কিন্তু অন্য জায়গায় যেগুলো ফ্যাক্টরি আছে ওরা কি আর ওয়াইন্ড আপ করে ফেলতে পারবে? তা তো পারবে না। আর ব্যাংকের যে আপনি সুদের হার নিয়ে যে প্রশ্ন করছেন, আমরা হিসাব করে দেখছি যে 11% হলো। আপনি সবাই দেখেছেন প্রাইভেট ব্যাংকের, আপনি এক একটা প্রাইভেট ব্যাংকের যদি বিল্ডিং দেখেন, তাদের যে মানে তাদের যে মানে সম্পদের যে বাহাদুরি দেখেন। সরকার জোর করে না গাড়ি কেনা বন্ধ করলো, কিন্তু ঠিক আছে ওনারা প্রফিট করতেছে, কিন্তু সেটারও তো লিমিট থাকা উচিত। এই জন্য আমরা দেখছি আমরা 11%-এ এখন বর্তমান অবস্থায় এটা 11%-এ হলেও ব্যাংক কিন্তু ওনারা কিন্তু ওনাদের মুনাফা হবে, কিন্তু ব্যাংক একটা মুনাফাখোর হয়ে যাবে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। ব্যাংক তো জনগণের জন্য, তো ব্যাংক আমাদের দেশে তো ওই ব্যাংক থাকার কোনো দরকার নেই। সরকারি ব্যাংকের অব্যবস্থা দেখেন, এইগুলো সরকারকে কারেকশনে আসাই লাগে। বেশি সিরামিক ইন্ডাস্ট্রি বাংলাদেশে, আপনাদের ইন্টারনাল প্রতিযোগিতার চিত্রটা কীরকম? বিশেষ করে মানে টাইলস অ্যান্ড সেন্ট্রাল ইন্টারনাল প্রতিযোগিতা এখন খুবই প্রকট আকার ধারণ করেছে, এই জন্য যেহেতু বিল্ডিং বা গৃহায়ণ যেটা শিল্প, সেখানে তো একটা বিরাট ধস নেমেছে। কারণ একটা ভুল ট্যাক্স নীতি হয়েছে, সেটা থেকে আশা করি সরকার সরে আসবে। আবাসন শিল্পে যে পরিমাণ এখন ধস নেমেছে, সরকারকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে। এর আগে যিনি প্রেসিডেন্ট ছিল রিহাবের, উনি কিন্তু সরকারকে বলেছিল যে টাকাটা এখন বাইরে যাচ্ছে এবং বেগমপাড়া হচ্ছে, অপ্রতিষ্ঠিত আয়টাকে কি এই শিল্পের জন্য নিয়ে আসা যায় কিনা। আগে কিন্তু অপ্রতিষ্ঠিত আয় কিন্তু কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলেও প্রশ্ন করা হতো না। তো এইখানে একটু এখন সাথে সাথে প্রশ্ন উঠে যায়, এটা করলে তো আপনি আরো উৎসাহ বেড়ে যাবে, যারা অবৈধ আয়টা করে তাদের উৎসাহ বেড়ে যাবে। এখন তারা যেন আয়টা না করতে পারে সেটার ব্যবস্থা আপনারা নেন। সরকারকে এমনভাবে কাজ করতে হবে যে না, ও পারবে না, এই কাজটা ও করতে পারবে, বা একটা লিমিটের মধ্যে আসতে হবে। কিন্তু এই যে আবাসন শিল্পের ধসের জন্য আজকাল বিল্ডিং মেটেরিয়ালের প্রত্যেকটা সেক্টর, সিমেন্ট, রড এবং সিরামিক সেক্টরে এটা একটা বিরাট একটা প্রতিযোগিতার মধ্যে চলে আসছে। অনেকে আবার ফ্যাক্টরির ক্যাপাসিটি কমিয়ে দিয়েছে। আমি যেহেতু ব্যক্তিগতভাবে টেবিলিয়ারের লোক, আমি কিন্তু এখনো টাইলস এবং সেন্টারে বলতেছি যে আপনারা এক্সপোর্টে আসেন, কিন্তু ওনারা এখনো ওই রকম উৎসাহ পাচ্ছেন না যে এক্সপোর্টে যাওয়া লাগবে। ইতিমধ্যে কিছু কিছু ফ্যাক্টরি যেটা করেছে নিজের প্রতিযোগিতা না হওয়ার জন্য, খুব ইউনিক কিছু প্রোডাকশন শুরু করেছে, যেটা আরেকজনে পারবে না, কারণ সবাইরই একটা ওই ক্যাপাবিলিটি থাকে। এবং এই প্রতিযোগিতা বাড়লেও কিন্তু ভালো একদিক দিয়ে এখন ওনারাও চিন্তা করতেছে যে আমি তো
যে প্রোডাক্ট ও বানাচ্ছে এটা আমি বানাবো না, আমাকে এটা অন্য প্রোডাক্ট। সেটা কি ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস অনেকটা, আপনি যে ইউনিক যেটা বললেন? একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড, জি। কিন্তু আরেকটা হচ্ছে মানে এটাও আমরা আনার চেষ্টা করতেছি যে আমি যেটা বানাবো আপনি ওটা বানালেন, আচ্ছা মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা লাগবে, আচ্ছা, নিজেদের মধ্যেই। নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা লাগবে। আমি সবাই সবকিছু করলে তো আলটিমেটলি বেনিফিট তো চলে যাবে ওই মধ্য সত্যভোগীদের মধ্যে, কারণ আপনি কিন্তু ডাইরেক্ট কাস্টমার কাছে বিক্রি করতে পারছেন না। বাংলাদেশের যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, জি ডাইরেক্ট কাস্টমার কাছে বিক্রি খুব ঝামেলা আছে। জি। তো এই প্রতিযোগিতা একদিক দিয়ে ভালো, আমি এটা ভালো বলি এই জন্য যে তারপর ওনার এক্সপোর্টে উৎসাহিত হবে না। এক্সপোর্টের কথা যেখানে বলছিলেন, আমাদের এই শিল্পটার অনেক পুরনো কিন্তু এটার যে ব্যাপ্তি বা বিকাশ সেটা স্থানীয় বাজারে তো একটা পর্যায়ে এসেছে, তারপর আপনি এখন বলছেন যে প্রতিযোগিতার বিষয় আছে, রপ্তানিতে তেমনটা ব্যাপ্তি নেই। এটা কেন? এবং আপনি তো সংগঠনের সভাপতি, এটার দায় হিসেবে আপনি কি নেবেন? প্রথমে আমি বলে নিয়েছি হারুন রশিদ মুন্নু সাহেবের যে একটা ইচ্ছা ছিল জি। যে আমি প্রোডাক্টটা নিয়ে এক্সপোর্ট করব, এবং উনি করেছেন। কিন্তু এখন অনেক মালিকের সাথে আমার যখন কথা হয় বা ওইখানে যে সেলসে যারা হেড আছেন যাদের সাথে আমার কথা হয়, তখন আমি বলি যে ওনাদের সেই ইচ্ছাটা নেই। আচ্ছা। এক্সপোর্ট কিন্তু খুব ইজি না, কিন্তু প্রথমত ওনাদের সেই ইচ্ছাটা তবে আমি ওনাদের সাথে কনস্ট্যান্ট বলে যাচ্ছি যে ঠিক আছে, আপনি মালিক, আপনি এখন সিনিয়র হয়ে গেছেন, আপনি এই কষ্টটা করতে চাচ্ছেন না, বিদেশে একটা এক্সিবিশনে গিয়ে সময় দেওয়ার মতো আপনি সময় নেই, কারণ আপনি জানেন যে টাইলস ইন্ডাস্ট্রি ওনাররা সবই অলিগার্স, তারা সব অনেক বড় বড় টাইলস ফ্যাক্টরি। তো ওনাদের সাথে আমি যখন কনভারসেশন করি, পরবর্তী বলছে ঠিক আছে আপনারা যাবেন না, কিন্তু আপনাদের যে ডাইনামিক যে মার্কেটিং সেলসের যে ছেলেগুলো আছে তাদেরকে আমাকে নিয়ে যেতে দেন, আপনি তো খুব বেশি খরচ হবে না, তারা তো এই ইটালিতেই যাবে, খুব হলে জার্মানিতেই যাবে, তারা যখন ওইখানে যাবে আমি তাদের শিখিয়ে দিব কিভাবে মুন্নু কিভাবে এগিয়ে গিয়েছিল। আমার কিন্তু কোনো শিখাতে কিন্তু কোনো অসুবিধা নেই, তখন আমি তাদেরকে বলবো। তো ওনারা বলতেছে যে আপনি এখানে বলেন না কেন, এখন আপনি যদি আর্ট অ্যান্ড কালচার যদি শিখতে যান আপনাকে সেই মিলান আর প্যারিসেই যেতে হবে। এই টাইলস অ্যান্ড স্যানিটারি ওয়্যার কিন্তু ইটালির প্রোডাক্ট, ওইখানে আপনি যাওয়া লাগবে, তারপর আপনাকে আমেরিকা যাওয়া লাগবে। কিন্তু আশা করি ওনারা আমার এই অনুরোধটা রাখবে, এবং আমরা খুব শীঘ্রই যাচ্ছি। টেকনা একটা ফেয়ার হচ্ছে, ইটালিতে একটা ফেয়ার হচ্ছে, ইটালিয়ান গভর্নমেন্টই স্পন্সর করছে, তো সেখানে আমার সাথে 2-1 মালিক যাচ্ছে। টাইলস, স্যানিটারি ওয়্যার, আপনি টেবিল ওয়্যার, ব্রিক্স। আবার আমাদের দেশে একটা ফ্যাক্টরি এত সুন্দর, আপনি মানে ওই যে আগে যে রায়ের বাজারে হতো না পোড়ামাটির দিয়ে, সেই পোড়ামাটির যে কাজটা করেছে, টেরাকোটা, তারপরে হাতে যে টাইলস আছে। আমি মানে ওনাকে বললাম আপনি এখন অনেকেই বলে যে এফডি আসছে না, এফডি আসছে না। আমি বললাম ঠিক আছে এফডি আসছে না, আমি ধরে নিলাম এফডি আসলো না, কিন্তু আমাদের মধ্যে যে গ্রামে গ্রামে যে শক্তিটা আছে, আপনি দেখবেন আড়ং আর ব্র্যাক খুবই ক্ষুদ্র একটা এফোর্ট নিয়ে ওরা কিন্তু হাতে কাজগুলো নিয়ে আসছে। আজকে গ্রামে গ্রামে আপনি কুমার শিল্প আছে, কামার শিল্প আছে। আপনাকে ছোট্ট একটা আপনাকে যদি বলি, দেখেন স্টাফ টয়স, মানে আমার শৈশবে দেখেছি আমার বোনেরা পুতুলটা হাতে দিয়ে বানাতো, আমার মাকেও দেখেছি সুন্দর জাপানি ডল উনি বানানো শিখেছিল, বানাতো। কিন্তু আমরা যদি আজকে গ্রামে গ্রামে এই স্টাফ টয়সগুলো যদি নিয়ে যাই, আমরা যারা বড় বড় ইম্পোর্টার সব মেটেরিয়াল নিয়ে আসলো আর কাজটা শিখিয়ে দিল শুধু। আর খুব ছোট ছোট মেশিন, কিন্তু যে ভিতরে তুলো ভরার জন্য বা ফাইবার ভরার জন্য মেশিনটা খুবই ইন্টারেস্টিং এবং ছোট, এটা খুব বড় কিছু লাগে না। কুটির শিল্পটা মানে যেটাকে আমরা এসএমই বলি, এসএমই দিকে সবাই আছে বড় বড় শিল্প করব, কিন্তু এই এসএমইকে আপনাকে জাগিয়ে তুলতে হবে। আপনাকে বাইরে কেউ টাকা দিবে না যতক্ষণ না আপনি দেখাবেন আপনি কিভাবে টাকা বানাচ্ছেন। আপনি দেখবেন এখন বিদেশি কিন্তু এসেছে, কিন্তু গার্মেন্টস এসেছে। আমরা যখন বানানো শুরু করলাম তখন কিন্তু আসলো বাটা, কিন্তু এক সময় বাটা কিন্তু এখানে এসেছিল, জুতো বানানো শিখাচ্ছিল, তখন এপেক্স আসলো, এখন কিন্তু অনেক জুতো কিন্তু তৈরি হচ্ছে, বিদেশি পার্টনার আসছে, আজকে আপনি দেখবেন অনেক চাইনিজ এসেছে। অতএব এইটা বোঝা লাগবে, আপনি যখন বানানো শিখাবেন পারবেন তখন কিন্তু তারা আসবে। এখন এফডিএ কি কারণে আসবে? এই দেশে গ্যাস নেই, ব্যাংকে টাকা নেই,
তো বিদেশে তো আসবে না। এখন থার্ড জেনারেশন ব্যবসা ঢুকেছে, তারা অপারেট করছে, আপনার সন্তানরা। এই যে তরুণ জনগোষ্ঠী, আপনার প্রাতিষ্ঠানিক জায়গা থেকে কিভাবে এই তৃতীয় প্রজন্মের আপনারা রূপান্তর করছেন সেই অভিজ্ঞতাটা জানতে চাই। আর এই যে তরুণ উদ্যোক্তা যারা আছেন ওভারঅল, সবার উদ্দেশ্যে আপনার কি বার্তা হবে? আপনি প্রথমে বলেছেন থার্ড জেনারেশন এসেছে, সেকেন্ড জেনারেশনে যেভাবে আমরা কাজ শিখেছি, আমি সবসময় সেটা দিয়ে বিশ্বাস করি যে আপনি প্রথমে আপনার প্রজন্মকে ডার্টি জবটা করতে দিবেন আগে। ও যখনই ডার্টি জবটা আগে করবে তখন ও কিন্তু শিখে যাবে যে এটা কীভাবে করতে হবে। আমি দেখেছি গার্মেন্টসে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, আমি টেক্সটাইলে থার্ড জেনারেশন দেখেছি, ফার্মাসিউটিকে থার্ড জেনারেশন দেখেছি, সিরামিকে তো দেখলামই। তো সব বাবারাই কিন্তু ওই মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে। কিন্তু আজকে আপনি যদি ব্যাংকেও যান দেখবেন, ইন্স্যুরেন্সও দেখবেন, মানে যারা টিকে গেছে, যারা ঠিক গেছে বা তারা। আর যাদেরকে আপনি ওই আগে ডার্টি জবটা শিখান নাই সেখানে ফেইলিওরও আছে। তবে এটা আমার কাছে, আমি আশা করি এক সময় আমাদের দেশে যারা মানে ব্যুরোক্রেট আছে উনারা ওনাদের ছেলে মেয়েদেরও বাইরে থেকে ফেরত নিয়ে আসবে। তখন ওনারা এই দেশের সমস্যাগুলা ওনাদের ছেলেদের মেয়েদের থ্রুতে জানতে পারে। কারণ ওনারা তো এখন জানেন না, কিন্তু ওনাদের থার্ড জেনারেশন, ওনাদের সেকেন্ড জেনারেশন কেউ নেই। কিন্তু আমি যখন পাকিস্তান আমলের যে সিএসপি অফিসার ছেলেদের যদি চিন্তা করি, মেয়েদের যদি চিন্তা করি, তারাও যেমন নেই। বাংলাদেশে কোনো আমলাদের ছেলে মেয়ে কিন্তু দেশে নেই, খুবই হাতে গোনা। ওনারা যদি থাকতো, আর যারাও আছে মোস্টলি কিন্তু ব্যাংকে আছে, ওরাও যদি কিছু ব্যবসা করতো, মেসেজটা খুব তাড়াতাড়ি বাবাদের কাছে যেত যে আমি এই সমস্যাটা। পোশাক খাতেরই আমরা যদি উদ্যোক্তাদের চিন্তা করি, তাহলে তো একজন সিএসপি সেই শুরু করেছে, ওই একজন সিএসপি আর আমজাদ সাহেব একজন ব্রিগেড, আপনি হাতে গোনা পাবেন। আমি তারপরও তাদেরকে অনেক ধন্যবাদ দিই যে উনারা এসেছিল বলে এখনো কিন্তু, এবং ওনাদের সন্তানরাও আছে। হ্যাঁ, ওই আর্মিদের যারা অনেক আর্মি এসেছে, পুলিশ এসেছে এবং সিএসপি এসেছে ওই সময়। কিন্তু 90s বা 80s-এর পরে বা 90s-এর পরে তো আমি মানে আমার সাথে যারা আমলাতন্ত্রে গিয়েছিল বা যারা ট্যাক্সেশনে গিয়েছিল তাদের কোনো সন্তানরা দেশে নাই। অতএব আমি ওদেরকে ওতে হেসেই বলি, তোমাদের সন্তানরা তোমরা দেশে রাখো নাই, তো এই দেশের ভবিষ্যৎ নিয়ে তোমাদের আসলে মাথা ব্যথা হবে। আজকে আপনি দেখবেন যখনই, আজকে সবাই কিন্তু চিন্তা করে যে ইংলিশ মিডিয়ামে দিব, দিয়ে তাকে বিদেশ পাঠাই দেবো। মানে আমরা যেহেতু অনেক পরিবর্তনের মধ্যেই কিন্তু যুদ্ধ করে করে টিকে আছে, কিন্তু সো নেতা আসবে তারপরে আমি কাজ শুরু করব তা না। আপনি যে অবস্থায় আছেন আপনি স্ট্রাগল করেন, আপনি চেষ্টা করেন, কারণ বিশ্বটা কিন্তু আপনার সামনে খোলা। এখন যেটা হয়েছে, বাংলাদেশ কিন্তু আগের স্টেজে নেই, বাংলাদেশে কিন্তু অনেক ভালো স্টেজে আছে। কারণ বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠিত লোকজন কিন্তু বিদেশে আছে, অনেক বড় বড় ব্যবসায়ীরাও কিন্তু বিদেশে আছে, তারা কিন্তু এখানে ব্যবসা করে স্যার উপাধি পাচ্ছে, তারাও ওইখানে অনেক ভালো ব্যবসা করছে। সো বাংলাদেশের মধ্যে আমি যখন দিয়েছিলাম সেই অবস্থাতে অনেক ভালো আছে। বাংলাদেশে যারা আছে তারা যদি চেষ্টা করে এবং করে তারা পারছেও, কিন্তু আমি দেখেছি এই ইয়াং জেনারেশনে তারা অনেক কিছু করছে যেটা আমরা চিন্তাই করতে পারিনি। এই জন্য আমাদের দেশে সরকারকে আমার একটাই অনুরোধ থাকবে, আপনার একটা এনার্জির সলিউশনটা নিয়ে আসেন, এবং পরবর্তী যারা আসবে তাদেরও বলবো সাস্টেইনেবল সলিউশন যেটা হবে আপনারা সেইটার উপরেই থাকেন। এখন তো অনেক পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে গেছে, এরপর আর পরীক্ষা যেন না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ বণিক বার্তা স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।